নমস্কার বন্ধুরা, নতুন একটা আপডেট নিয়ে চলে এলাম। তো আজকের এই ভিডিওতে আমি প্রাইমারি টেট 2014 নিয়ে আলোচনা করতে চলেছি। 2014 সালে যে টেট পরীক্ষা হয়েছিল এবং সেই টেটের ভিত্তিতে যে দুবার নিয়োগ করা হয়, প্রাথমিক শিক্ষা বোর্ডের তরফ থেকে যে দুবার নিয়োগ করা হয়েছে, 2016 সালে একবার নিয়োগ করা হয়েছে এবং 2020 সালে একবার নিয়োগ করা হয়েছে। 2016 সালে প্রায় 42,949 জনকে নিয়োগ করা হয়েছিল এবং 2020 সালে 16,500 জন ক্যান্ডিডেটকে নিয়োগ করা হয়েছিল। এবার এই যে টোটাল প্রায় 60,000 মতো ক্যান্ডিডেটদের যে নিয়োগ করা হয়েছে, তো এই 60,000 ক্যান্ডিডেটদের প্যানেল বাতিলের হুঁশিয়ারি দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা। বিচারপতি রাজাশেখর মান্থা কিন্তু এই পুরো প্যানেল বাতিলের কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন। তো বিচারপতি রাজাশেখর মান্থা কেন হুঁশিয়ারি দিয়েছেন এবং ভবিষ্যতে কি হতে চলেছে, ভবিষ্যতে কি এই টোটাল যে 60,000 মতো ক্যান্ডিডেট, 60,000 মতো যে শিক্ষকরা বর্তমানে চাকরি করছে, এদের কি চাকরি বাতিল হতে চলেছে এবং এদেরকে বাঁচাতে পর্ষদ কি পরিকল্পনা নিচ্ছে, এদেরকে বাঁচাতে পর্ষদ কি পদক্ষেপ নিতে চলেছে, এই সমস্ত বিষয়গুলি নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। অনেক কিছু ইনফরমেশন তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। তো রিকোয়েস্ট রইল অবশ্যই ভিডিওটি কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ দেখবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে, বন্ধুদের শেয়ার করবে। আর এই চ্যানেলে যদি প্রথমবার ভিজিট করতে থাকো, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। এরকম আরও ইনফরমেটিভ ভিডিও তোমরা কিন্তু এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো বেশি দেরি না করে আমরা ভিডিওটি শুরু করে দিই। তো বন্ধুরা, এই যে প্রায় 60,000-এর মতো যে প্রাথমিক শিক্ষকের যে প্যানেল, এই প্যানেল বাতিলের হুঁশিয়ারি দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা। তো তিনি কেন এই হুঁশিয়ারি দিয়েছেন? তো দেখো, প্রাথমিকে ওএমআর সিট দুর্নীতি মামলাটা বর্তমানে বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে মামলাটা বিচারাধীন। তো বিচারপতি লক্ষ্য করেন যে এই ওএমআর সিট দুর্নীতি মামলায় কিন্তু একাধিক দুর্নীতি নজরে আসছে এবং একাধিক চাকরি প্রার্থীরা কিন্তু বারবার নানা রকম কিন্তু অভিযোগ আনছেন। তো এই সমস্ত অভিযোগের ভিত্তিতে এবং পর্ষদের যে দায়সারা মনোভাব, সেই মনোভাবকে লক্ষ্য করেই কিন্তু বিচারপতি রেগে যান এবং তিনি কিন্তু রেগে গিয়েই কিন্তু এমন একটি মন্তব্য করেছেন। বিচারপতি রেগে গিয়ে বলেন যে এমনটাই যদি চলতে থাকে তাহলে কিন্তু তিনি এই পুরো প্যানেল বাতিলের কিন্তু নির্দেশ দিয়ে দেবেন, এমনটাই কিন্তু জানিয়েছেন। দায়সারাটা কেন, যে পর্ষদকে যখন কোর্টের তরফ থেকে জিজ্ঞাসা করা হয়, বিচারক যখন জানতে চান যে ওএমআর সিটের কপিগুলো কোথায়, তো তখন পর্ষদ জানায় যে তাদের কাছে কিন্তু কোনো রকম ওএমআর সিটের কপি নেই। তাদের কাছে শুধুমাত্র রয়েছে ডিজিটালাইজড একটা ওএমআর কপি আছে, যেটা এডিট করা সম্ভব। তো সুতরাং সেই কপিটা কোনোভাবে আদালতের কাছে গ্রহণযোগ্য নয়। এরপর আবার পর্ষদকে যখন বলা হয় যে পর্ষদ এই পুরো প্যানেলের একটা প্রকাশ করুক, পুরো প্যানেলটা নতুন করে প্রকাশ করুক, সকলে যাতে প্যানেলটা দেখতে পায়। তো সেখানে পর্ষদ কি জানাচ্ছে যে তারা প্যানেল প্রকাশ করতে পারবে না, কারণ প্যানেল প্রকাশ করে দিলে অনেকের নাকি মান সম্মান হানি হবে। তো এই রকম যখন যুক্তি দেখাচ্ছে তখন কিন্তু বিচারপতি রেগে যান এবং সেই কারণেই কিন্তু বিচারপতি এই পুরো প্যানেল বাতিলের হুঁশিয়ারি দিয়েছেন। এই যে ওএমআর সিটের কপি, এটা কিন্তু পর্ষদের কাছে নেই। তো একটা যে সংস্থা, যে যারা শিক্ষক নিয়োগ করছে এবং যাদের ডেটার উপর ভিত্তি করে প্রার্থীরা চাকরি করবে, তারা যদি জানায় যে তাদের কাছে ওএমআর সিটের কপি নেই, কোনো ডেটা নেই, তাহলে নিয়োগ হলোই কী করে, বা কারা যোগ্য কারা অযোগ্য সেটা বিচার করবে কী করে বিচারক? বিচারকরাও কিন্তু মাথা গুলিয়ে ফেলছেন যে কাদেরকে যোগ্য, কারা যোগ্য রয়েছে এদের মধ্যে, কারা অযোগ্য রয়েছে তারা আলাদা করে চিনবেন কীভাবে? এমনভাবে দুর্নীতিটা করা হয়েছে, সেখান থেকে কিন্তু আসল যোগ্য প্রার্থীদেরকে খুঁজে পাওয়া মুশকিল। এখানে 2014 সালে যে টেট হয়েছে, এই টেটটা যে দুর্নীতি হয়েছে এটা কিন্তু সকলেই মানতে বাধ্য। যারা বর্তমানে চাকরি করছে তারাও জানে যে এই টেটে ব্যাপকভাবে দুর্নীতি হয়েছে এবং দুর্নীতির মাধ্যমে চাকরি হয়েছে। যারা বর্তমানে চাকরি করছে, সে যোগ্য হোক বা অযোগ্য, প্রত্যেকেই কিন্তু জানে দুর্নীতির মাধ্যমে চাকরি হয়েছে। আবার যারা চাকরি পায়নি, যোগ্য অথচ চাকরি পায়নি, তারা তো জানেই যে তারা কীভাবে তাদের দুর্নীতি করে তাদেরকে বাদ দেওয়া হয়েছে এবং তাদের পরিবর্তে অন্যজনকে চাকরি দেওয়া হয়েছে। এবার কথা হচ্ছে যে কারা দুর্নীতির মাধ্যমে পেয়েছে চাকরি আর কারা স্বচ্ছভাবে পেয়েছে, এটা কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা ঠিক যে 100% দুর্নীতি হয়নি, কারণ এর মধ্যে কিছুজন ক্যান্ডিডেট এমনও রয়েছে যারা কিন্তু সঠিক যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছে। এবার সেই যোগ্য প্রার্থী কারা, সেটাই কিন্তু খুঁজে পাওয়াটা মুশকিল। কারণ যেই ডেটাগুলোর উপর ভিত্তি করে জানা যেত যে কারা যোগ্য কারা অযোগ্য, সেই ডেটাগুলোই কিন্তু নষ্ট করে ফেলা হয়েছে। তো সুতরাং বিচারপতিদের কাছে কিন্তু এটা মুশকিল হয়ে দাঁড়িয়েছে যে কারা যোগ্য তাদেরকে আলাদা করবে কীভাবে? আর এই দুর্নীতি বিভিন্ন রকম যে তথ্য উঠে আসছে এবং তার ভিত্তিতেই কিন্তু বিচারপতি রেগে কিন্তু এমন মন্তব্যটি করেছেন যে এইভাবেই যদি চলতে থাকে, এইভাবেই যদি কোনো তথ্য প্রমাণ না পাওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু পুরো প্যানেল বাতিল হওয়ার একটা নির্দেশ তিনি দিতে পারেন। এবার বিচারপতি
সিবিআইকে নির্দেশ দিয়েছেন যে আগামী মঙ্গলবারের মধ্যে যেন সমস্ত ডেটা যেন কোর্টে এসে জমা দেয় সিবিআই, এবং এর পরবর্তী শুনানি যেটা হওয়ার কথা রয়েছে এপ্রিল মাসের লাস্ট সোমবার, যেটা 29শে এপ্রিল তারিখে এই মামলাটা শুনানি হওয়ার কথা রয়েছে। এবার পরবর্তীকালে কি হতে পারে সেটা এখন দেখার বিষয়, কারণ বিচারপতির যে মনোভাব যেটা, সেটা দেখে বোঝা যাচ্ছে যে হয়তো ওই প্যানেল বাতিলের কিন্তু নির্দেশও দিয়ে দিতে পারেন। কারণ সিবিআইকে তো নির্দেশ দেওয়া হয়েছে যে মঙ্গলবারের মধ্যে সমস্ত ওএমআর সিটের ডেটাগুলো জমা দেওয়ার জন্য, কিন্তু যেটা দেখা যাচ্ছে যে ওএমআর সিটের ডেটা কিন্তু নেই, ওএমআর সিটের ডেটা কিন্তু নষ্ট করে ফেলা হয়েছে। সুতরাং সিবিআই চাইলেও কিন্তু সেই ডেটা আনতে পারবেন না। তো সিবিআই সেই ডেটা আনতে না পারলে বিচারক বাধ্য হবেন এই প্যানেল বাতিলের নির্দেশ দিতে। এবার কথা হলো যে সত্যি সত্যি কি এই প্যানেল বাতিল হয়ে যাবে? সত্যি সত্যি কি এই সমস্ত শিক্ষকরা চাকরি থেকে বাতিল হয়ে যাবে? দেখো, এই যে পুরো প্যানেলটা, যেখানে 2016 সালে যেটা 42,900 জনের ক্যান্ডিডেট ছিল, যেখানে 2020 সালে যে 16,500 শিক্ষকদেরকে যে নিয়োগ করেছিল পর্ষদ, তো পর্ষদ কোনোভাবেই এই প্যানেল বাতিল হতে দেবে না। এটা 100% যে পর্ষদ কিন্তু চেষ্টা করবে যে এই পুরো প্যানেলকে টিকিয়ে রাখার জন্য। পর্ষদ কোনোভাবেই এই প্যানেল বাতিল হতে দেবে না, এটা কিন্তু 100% ঠিক। দুর্নীতি প্রমাণে পর্ষদ সাহায্য না করলেও পর্ষদ 100% সাহায্য করবে যাতে এই প্যানেলটা বাতিল না হয়। তো তার জন্য পর্ষদ কী করতে পারে? তো দেখো, যদি বিচারপতি রাজাশেখর মান্তা যদি নির্দেশ দিয়ে দেন যে পুরো প্যানেল বাতিল হবে, সেক্ষেত্রে পর্ষদ কী করবে? এই এই মামলার রায়টার উপর চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যাবে, এবং সেই ডিভিশন বেঞ্চেও যদি ওই একই রায় বহাল রাখে, সেক্ষেত্রে ডিভিশন বেঞ্চকে চ্যালেঞ্জ করে আবার সুপ্রিম কোর্টে যাবে। কারণ পর্ষদের কাছে সুযোগ আছে, হাইকোর্টের উপরেও কিন্তু আরও দুটো বেঞ্চ আছে, তারপর আবার সুপ্রিম কোর্ট রয়েছে, তো সেখান পর্যন্ত কিন্তু পর্ষদ ছুটবে, তারপরে এদেরকে বাঁচানোর চেষ্টা করবে। আর তোমরা তো বিগত বছরের মামলাগুলো তো তোমরা দেখেছো, সুপ্রিম কোর্টে একবার চলে গেলে সেই কেসটা যেন তেন প্রকারেণ কিন্তু স্থগিত হয়ে রয়ে যায়। তো সেখান থেকে সুপ্রিম কোর্ট থেকে যদি স্থগিতাদেশটা একবার নিয়ে আসতে পারে, সেক্ষেত্রে সেক্ষেত্রে আল্টিমেট কোনো কিছুই হবে না। সেক্ষেত্রে হাইকোর্টের রায়টা কোনো কার্যকর হবে না। হাইকোর্টের হাত পা বেঁধে দেওয়া হবে সুপ্রিম কোর্টের তরফ থেকে, এবং আল্টিমেট এই যে শিক্ষকরা যারা চাকরি করছে, যেখানে দুর্নীতি যুক্ত শিক্ষকও রয়েছে, দুর্নীতিমুক্ত শিক্ষকও রয়েছে, তার মধ্যে থেকে দুর্নীতিযুক্ত শিক্ষকরা কিন্তু সুবিধা পেয়ে যাবে। সেখান থেকে স্থগিতাদেশ নিয়ে চলে আসলে এবার স্থগিত হয়ে রয়ে থাকবে, এবং দীর্ঘদিন ধরে মামলাটা আল্টিমেট চলতেই থাকবে। আর যারা চাকরি করছে তারা কিন্তু চাকরি করেই যাবে। আর যারা যোগ্য চাকরি প্রার্থী, যারা দীর্ঘদিন ধরে লড়াই করছে, তারা কিন্তু আল্টিমেট তাদের বয়সটা পেরিয়ে যাবে এবং তারা কিন্তু আর চাকরি করতে পারবে না। এমনটাই কিন্তু ঘটতে চলেছে। পর্ষদ বাঁচানোর জন্য কিন্তু এমনটাই করবে, কারণ পর্ষদ কিন্তু এর আগের যে মামলাগুলো সেগুলো লক্ষ্য করলে কিন্তু পরিষ্কার দেখা যায় পর্ষদ কিন্তু একই ঘটনা বারবার রিপিট করেছে। ওএমআর সিট নেই পর্ষদের কাছে, এরপর আবার পর্ষদ আহ, উম, জানেই না যে কারা দুর্নীতি করে চাকরি করছে আর কারা যোগ্য চাকরি পাচ্ছে, সেটা কিন্তু কেউ জানে না। তো সুতরাং একটি উপায় আছে, যেহেতু যারা দুর্নীতি করেছে তাদেরকে তো আর তাদেরকে বাঁচাতে গেলে তাহলে তো যোগ্য চাকরি প্রার্থীরা মার খেয়ে যাবে। আবার যোগ্য চাকরি প্রার্থীদেরকে বাঁচাতে গেলে অযোগ্য যে হিউজ পরিমাণ অযোগ্য চাকরি প্রার্থী রয়েছে তারা কিন্তু প্রত্যেকে সুযোগ পেয়ে যাবে। তো এমন অবস্থায় কি করা যায় সেটাই এখন বিচারকদের মাথায় নেই। তবে বিচারপতি রাজাশেখর মান্তা কিন্তু তিনি রেগে গিয়েই কিন্তু এমন কথাটি বলেছেন। তো ভবিষ্যতে কী হয় সেটা এখন দেখার বিষয়। তবে 100% শিওর যে পর্ষদ কিন্তু এই প্রার্থীদেরকে বাঁচাতে, এই প্যানেলকে বাঁচাতে কিন্তু পর্ষদ তার শেষ চেষ্টাটুকু করবে, এবং পর্ষদ যেন তেন প্রকারেণ হয়তো সুপ্রিম কোর্টের তরফ থেকে স্টে অর্ডারটা নিয়ে আসবে। আর স্টে অর্ডার একবার এসে গেলে এবার সেই স্টে অর্ডারের উপর বেস করে কিন্তু মামলাটা আরও দীর্ঘায়িত হয়ে যাবে। এর আগে আমরা একাধিকবার দেখেছি শিক্ষক বাতিল হয়েছে, 32,000 শিক্ষক বাতিলের নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু আলটিমেট কোনো কিছুই কার্যকর হয়নি। শুধুমাত্র কারা বাতিল হয়েছে? যাদের একেবারে 100% দুর্নীতি প্রমাণ হয়ে গিয়েছে, তাদেরই শুধুমাত্র চাকরি বাতিল হয়েছে। এর আগে 94 জন ক্যান্ডিডেটের চাকরি বাতিল হয়েছে, এটা আমরা জানি। এদেরকে পর্ষদের তরফ থেকে নোটিশ দিয়ে চাকরি বাতিল করে দেওয়া হয়েছে। কিন্তু এর মধ্যেও তো আরও অনেক দুর্নীতিগ্রস্ত টিচার রয়েছে, তারা এখনও কিন্তু প্রমাণের অভাবে এখনও চাকরি করে যাচ্ছে। তো সুতরাং আল্টিমেট প্রমাণ না পেলে তারা কিন্তু চাকরি করেই যাবে। আর পর্ষদ কিন্তু এদেরকে আড়াল করে রাখছে, পর্ষদ এদেরকে আড়াল করে রাখছে, এদেরকে কিন্তু বাঁচাতে চাইছে। কারণ পর্ষদ যদি সাহায্য করতো তাহলে কিন্তু এতদিনকে সমস্ত মামলাটার শুনানি হয়ে যেত। পর্ষদ কিন্তু সাহায্য করতে চাইছে না, পর্ষদ এদেরকে বাঁচাতে চাইছে। তাই প্রার্থীরা কিন্তু সুযোগ পেয়ে যাচ্ছে, যারা অযোগ্য চাকরি প্রার্থী তারা কিন্তু সুযোগ পেয়ে যাচ্ছে, এবং এইভাবেই তারা কিন্তু দীর্ঘদিন ধরে চাকরি করছে। এবার দেখো ভবিষ্যতে কী হতে চলেছে সেটা এখন দেখার বিষয়। তবে যতদূর সম্ভব পর্ষদ কিন্তু এদেরকে বাঁচানোর জন্য শেষ চেষ্টাটুকু কিন্তু করবে।
তো এই ছিল আপডেট। এই বিষয়ে তোমাদের কারো কোনো মতামত থাকলে অবশ্যই তোমরা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে, বন্ধুদের শেয়ার করবে, আর এই চ্যানেলে প্রথমবার ভিজিট করলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।